একবার ভাবা যাক, সমুদ্রের গভীরে ঘুটঘুটে অন্ধকারে আটকে পড়ার অনুভূতিটা ঠিক কেমন। চারপাশের প্রচণ্ড জলের চাপ আর এক ফোঁটা বাতাসের জন্য বুকফাটা আর্তনাদ। এটি কোনো সিনেমার গল্প নয়। প্রতিদিনের একটা সাধারণ কাজ কিভাবে নিমেষের মধ্যে এক শ্বাসরুদ্ধকর দুঃস্বপ্নের রূপ নিতে পারে, আজকের এই আলোচনায় সেই মর্মান্তিক বাস্তবতারই একেবারে গভীরে প্রবেশ করব আমরা। বেঁচে থাকার জন্য যে বাতাসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেটাই যদি হঠাৎ করে একটা বিষাক্ত ফাঁদ হয়ে দাঁড়ায়। চারপাশের জায়গাটা একদম সংকীর্ণ, দম বন্ধ হয়ে আসছে। ফুসফুস যেন অক্সিজেনের অভাবে তীব্র যন্ত্রণায় জ্বলছে, আর চারদিক ঘিরে আছে জমাট বাঁধা অন্ধকার আর বিষাক্ত গ্যাস। এক ফোঁটা বিশুদ্ধ বাতাস নেওয়ার জন্য লড়াই করাটাই যখন একমাত্র চ্যালেঞ্জ, তখন ঠিক কী অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। দিনটা ছিল 25শে ফেব্রুয়ারি 2022। ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে একদম আর 10টা সাধারণ বিকেলের মতোই কাজ চলছিল। পারিয়া ফুয়েল ট্রেডিং কোম্পানির একটা পাইপের রুটিন মেরামতির কাজ। দুপুর 2:15 কর্মীরা স্বাভাবিক প্রস্তুতি নিচ্ছিলেন, আর 2:30 5 জন অত্যন্ত অভিজ্ঞ ডুবুরি জলের নিচে নেমেও যান তাদের চেনা কাজে। কিন্তু ঠিক 15 মিনিট পর, মানে দুপুর 2:45, পুরো পরিস্থিতি এমন এক ধ্বংসাত্মক আর অভাবনীয় বিপর্যয়ে মোড় নেয় যা কেউ কল্পনাও করতে পারেনি। শান্ত জলরাশি মুহূর্তের মধ্যে হয়ে ওঠে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। জলের নিচে কিন্তু বিজ্ঞানের একটা ভয়ঙ্কর অদৃশ্য শক্তি লুকিয়ে থাকে। একে বলা হয় ডিফারেন্সিয়াল প্রেশার বা ডেল্টা পি। ব্যাপারটা হলো, কাজিম আলী যখন পাইপের ভেতরের একটা প্লাগ ঘোলার জন্য ভালভটা ঘোরালেন, ঠিক তখনই সেখানে প্রচণ্ড বেগে এক বিশাল শূন্যস্থান বা ভ্যাকুয়াম তৈরি হয়ে যায়। জলের প্রবল স্রোত এই শূন্যস্থান পূরণের জন্য ধেয়ে আসে, আর সেই রাক্ষসে চাপ ওই 5 জন প্রাপ্তবয়স্ক মানুষ এবং তাদের ভারী সরঞ্জামগুলোকে আক্ষরিক অর্থেই একটা ভয়ঙ্কর ঘূর্ণির মতো পাইপের ভেতরে প্রবল বেগে টেনে নেয়। এমন একটা দানবীয় শক্তির বিরুদ্ধে মানুষের লড়াই করাটা একেবারেই অসম্ভব। পাইপটার ব্যাস ছিল মাত্র 30 ইঞ্চি। হ্যাঁ, সংখ্যাটা শুনে খুব ছোট মনে হতে পারে, কিন্তু ওইটুকু জায়গার ভেতরের পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভাবলে শিউরে উঠতে হয়। 5 জন পূর্ণবয়স্ক মানুষকে অত্যন্ত নির্মমভাবে ওই ছোট্ট সংকীর্ণ লোহার পাইপের ভেতর আছড়ে ফেলা হয়েছিল জলের তোড়ে। শরীরটাকে একটু সোজা রাখা বা হাত পা নাড়ানোর কোনো উপায় ছিল না সেখানে। একে অপরের গায়ের ওপর ভারী ধাতব সরঞ্জামের সাথে পিষ্ট হয়ে এক দমবন্ধ করা অবস্থার মধ্যে তারা আটকে পড়েছিলেন। এই ভয়ঙ্কর সংকীর্ণ জায়গার সাথে যোগ হয়েছিল নিশ্ছিদ্র অন্ধকার। পাইপের ভেতর আলোর সামান্যতম কোনো অস্তিত্ব ছিল না। চারদিক ভর্তি ঘন বিষাক্ত অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল। সেই তেল সারা মুখে লেপ্টে যাচ্ছে, নাক মুখ দিয়ে ভেতরে ঢুকছে। চোখ খোলার চেষ্টা করতেই মনে হচ্ছে যেন ফুটন্ত অ্যাসিডে চোখ পুড়ে যাচ্ছে, আর বিষাক্ত গ্যাসের ঝাঁঝালো গন্ধে শ্বাস নেওয়া প্রায় অসম্ভব। সেই দমবন্ধ করা অন্ধকারের মধ্যে তারা শুধু একে অপরের অস্তিত্বটুকুই কোনো মতে অনুভব করতে পারছিলেন। পাইপটা ছিল প্রায় 1200 ফুট লম্বা, আর সেখানে বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়ার একমাত্র জায়গা বলতে ছিল পাইপের একেবারে ওপরের দিকের মাত্র 6 ইঞ্চির একটা ফাঁকা স্তর। ওই ছোট্ট জায়গাতেই সামান্য কিছু বাতাস আটকে ছিল। বাঁচার তাগিদে পাইপের ঠান্ডা লোহার ছাদে মুখ গুজে অপরিশোধিত তেলের তীব্র দুর্গন্ধযুক্ত সেই বিষাক্ত বাতাসটাই তাদের টেনে নিতে হচ্ছিল। প্রতিবার শ্বাস নেওয়ার সময় বুক ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন ফুসফুস ছিঁড়ে বেরিয়ে আসবে। শারীরিক অবস্থার কথা তো ভাষায় প্রকাশ করার মতো নয়। তেলের তীব্র রাসায়নিক জ্বালায় চোখ সম্পূর্ণ দৃষ্টিহীন। জলের প্রবল চাপ আর শূন্যস্থানের ধাক্কায় কানে শুধু একটানা ভো ভো শব্দ, যা প্রায় বধির করে দিচ্ছিল সবাইকে। আর শ্বাস নেওয়ার সময় ওই বিষাক্ত গ্যাসে ফুসফুসের ভেতর যেন আক্ষরিক অর্থেই আগুন ধরে যাচ্ছিল। এই সম্পূর্ণ দিগ্ভ্রান্ত আর যন্ত্রণাদায়ক অবস্থায় সেই ঘুটঘুটে অন্ধকারে তারা শুধু বাঁচার আকুতি নিয়ে একে অপরকে চিৎকার করে ডাকার চেষ্টা করছিলেন। এই অবস্থাতেই বেঁচে থাকার জন্য তাদের একটা অসম্ভব আর বিভীষিকাময় সিদ্ধান্ত নিতে হয়। অন্ধকারের মধ্যে তেলের কাদায় ভরা পিচ্ছিল পৃষ্ঠের ওপর দিয়ে কেবল অনুমানের ওপর ভিত্তি করে তারা হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করেন। ক্রিস বুড্রম ছিলেন সবার আগে। কাদায় শরীর টেনে হিঁচড়ে তিনিই পথ তৈরি করছিলেন। তার ঠিক পেছনে ছিলেন কাজিম, তারপর ইউসুফ এবং সবশেষে ফয়জাল। নিজেদের ক্ষতবিক্ষিত দুর্বল শরীরগুলোকে টেনে নিয়ে কেবল পেছনের সঙ্গীর হাতের স্পর্শ অনুভব করে তারা ওই অন্ধকারের বুক চিরে পথ খোঁজার এক মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই হামাগুড়ি দেওয়ার পথটা একদমই সহজ ছিল না। সবচেয়ে বড় আতঙ্কটা নেমে আসত ঠিক তখন, যখন ওই 6 ইঞ্চির বাতাসের স্তরটা হঠাৎ করে শেষ হয়ে যেত। পরবর্তী বাতাসের পকেটটা কোথায়, বা আদৌ সামনে কোনো বাতাস আছে কিনা তা তো কারো জানা নেই। পরের শ্বাসটুকু নেওয়ার জন্য তাদের গভীর শ্বাস আটকে রেখে ওই ঘন আর বিষাক্ত কালো তেলের মধ্যে মুখ ডুবিয়ে অন্ধের মতো এগিয়ে যেতে হতো।
এটা আক্ষরিক অর্থেই অন্ধকারের গভীরে একটা মরণঝাঁপ, দম বন্ধ হয়ে আসা এক চরম আতঙ্ক। পাইপের সেই হিমশীতল নিকষ অন্ধকারের ভেতর কাজিম আলী একসময় বুঝতে পারলেন যে তার পক্ষে আর বেশি দূর এগোনো কোনোভাবেই সম্ভব নয়। তিনি মারাত্মকভাবে আহত ছিলেন। তখন তিনি তার ভেঙে যাওয়া প্রায় নিঃশেষ হয়ে আসা অক্সিজেনের ট্যাঙ্কটা ক্রিসের হাতে তুলে দেন। ঘুটঘুটে অন্ধকারে ক্রিসের হাত ধরে তিনি শুধু একটা কথাই বলেন, যদি বেঁচে ফেরো তবে আমাদের ভুলে যেও না। মৃত্যুকূপের ভেতরে একজন সহকর্মীর প্রতি আরেকজনের এই চরম আত্মত্যাগ সত্যিই এক বুক ভাঙা বিদায়ের সাক্ষী হয়ে আছে। কাজিমের দেওয়া সেই ভাঙা ট্যাঙ্কটা নিয়ে ক্রিস তার শেষ শক্তিটুকু সঞ্চয় করে কোনো মতে এগিয়ে যান। একসময় পাইপটা ওপরের দিকে উঠতে শুরু করে। ক্রিসের অক্সিজেনের ট্যাঙ্ক তখন সম্পূর্ণ বিকল হয়ে গেছে। ফুসফুসে আর এক ফোঁটাও বাতাস নেই। একেবারে শেষ মুহূর্তে, জীবন মৃত্যুর ঠিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি ওপরের দিকে একটা মরিয়া ধাক্কা দেন। আর হ্যাঁ, জলের বুক চিরে তিনি একাই ভেসে ওঠেন, ঠিক সেই জায়গাতেই যেখান থেকে তারা প্রথমে জলের নিচে ডুব দিয়েছিলেন। শুক্রবার বিকেল 4:45 ক্রিস যখন প্রায় মৃত অবস্থায় বেরিয়ে এসে জানান যে তার বাকি 4 জন সহকর্মীও তখনও পাইপের ভেতর জীবিত আছেন, তখন সবার মনে একটা নতুন আশার সঞ্চার হয়। এমনকি শুক্রবার রাত থেকে সোমবার পর্যন্ত পাইপের ভেতর থেকে ডুবুরিদের পাইপ ঠোকার শব্দ শোনা গিয়েছিল। মানে তারা বেঁচে ছিলেন, সাহায্যের জন্য সংকেত দিচ্ছিলেন, কিন্তু এর পরের বাস্তবতাটাও অত্যন্ত নির্মম। পরবর্তী দিনগুলোতে তাদের উদ্ধারের জন্য আর কোনো অনুমতি মেলেনি। উদ্ধার অভিযান সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় যে উদ্ধার কাজের জন্য তাদের কাছে কোনো নিরাপদ পরিকল্পনা নেই। বাইরে অপেক্ষারত পেশাদার ডুবুরিদের ভেতরে প্রবেশ করতে কঠোরভাবে বাধা দেওয়া হয়। কারণ হিসাবে কর্তৃপক্ষ জানায়, তারা আশঙ্কা করছেন যে আবার হয়তো একটি ডেল্টাপি বা ডিফারেন্সিয়াল প্রেশারের ঘটনা ঘটতে পারে। এই অফিশিয়াল সিদ্ধান্তের মাধ্যমেই আসলে পাইপের ভেতর আটকে পড়া মানুষগুলোর ভাগ্য এক প্রকার নির্ধারিত হয়ে যায়। বাইরে যখন উদ্ধার কাজ বন্ধ, ভেতরে আটকে থাকা সেই মানুষগুলোর জন্য তখন শুরু হয় এক ধীর গতির মর্মান্তিক মৃত্যু। চারপাশের বাতাস ভারী হয়ে আসছিল, অক্সিজেনের মাত্রা কমছিল, আর নিঃশ্বাসের সাথে সাথে বাড়ছিল বিষাক্ত কার্বন ডাই অক্সাইড। পাইপের গায়ে লোহা দিয়ে আঘাত করে সাহায্য চাওয়ার সেই শব্দগুলো সময়ের সাথে সাথে ধীরে ধীরে দুর্বল হয়ে আসে। একসময় সেই শব্দ চিরতরে স্তব্ধ হয়ে যায়। বের হওয়ার কোনো পথ ছিল না। নিশ্ছিদ্র অন্ধকারেই তারা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনার বহু পরে 2023 সালের এপ্রিল মাসে সরকার মৃত ডুবুরিদের পরিবার প্রতি 1,25,00,000 টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করে। তবে এখানে উল্লেখ্য যে এই মর্মান্তিক ঘটনার সাথে জড়িত কোনো কোম্পানির বিরুদ্ধেই কোনো ধরনের ফৌজদারি বা ক্রিমিনাল মামলা দায়ের করা হয়নি। 4 জন মানুষের সেই যন্ত্রণাদায়ক মৃত্যুর বিচার কেবল এই আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমেই সমাপ্ত করা হয়। পারিয়া ডাইভিং বিপর্যয়কে কেবল একটা দুর্ঘটনা বলা যায় না, এটি চরম মানসিক ও শারীরিক যন্ত্রণার এক ভয়ঙ্কর দলিল। সেই 30 ইঞ্চির পাইপের ভেতরে কাটানো শেষ কয়েকটা দিন তাদের জন্য কতটা বিভীষিকাময় ছিল তা কল্পনা করলেও দম আটকে আসে। এই আলোচনার শেষে একটা প্রশ্নই মাথায় ঘরে, কোনটা বেশি যন্ত্রণাদায়ক ছিল? প্রতিটি শ্বাস নেওয়ার জন্য সেই বিষাক্ত তেলের মধ্যে মরিয়া হয়ে লড়াই করা, নাকি ধীরে ধীরে এই নির্মম সত্যটা বুঝতে পারা যে অন্ধকারে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ই নেই?